নমস্কার। আজকের গল্প পাপ। রাতে খাবার টেবিলে বসে খবরটা পেলাম রাত ৯:২০ মারা গেছে আমার ছেলেবেলার বন্ধু অতনু। মফস্বলের ছেলে আমরা, চাকরি সূত্রে কলকাতায় আসা। আমার বিয়ের ১ বছর পর বিয়ে করে অতনু। আমাদের দুটো পরিবারের মধ্যে দারুণ সখ্যতা ছিল। পাশাপাশি বাড়ি না হলেও সপ্তাহে ৩-৪ দিন একসাথে খাওয়া দাওয়া, ছুটির দিনে বেড়ানো, বছরে একবার পাহাড় দেখা, কোনোটাই বাদ ছিল না। আচার ব্যবহারে অতি সাধারণ ছিল অতনু। কখনো দামি জামা প্যান্ট পরতে দেখিনি। ছোটখাটো একটা চাকরিতেই সন্তুষ্ট ছিল। কিন্তু ওর স্ত্রী মন ছিল একেবারে ওর বিপরীত। মন চাইতো অতনু একটা ঝাঁ চকচকে অফিসে চাকরি করুক। নিজস্ব গাড়ি থাকা সত্ত্বেও অতনু বাসে ট্রামেই স্বাচ্ছন্দ্য বোধ করত। কিন্তু আমি ছিলাম উচ্চাকাঙ্ক্ষী। কিভাবে সবচেয়ে উঁচু জায়গায় পৌঁছানো যায় সেটাই ছিল আমার লক্ষ্য। অতনু আমাকে প্রায়ই বলতো, কি হবে ভাই এত টাকা জমিয়ে, একদিন তো সব ছেড়ে একাই চলে যেতে হবে। তখন আমি হেসে বলতাম, তুই বরং হিমালয়ে গিয়ে তপস্যা কর, ওটাই তোকে মানাবে ভালো। মন অতনুকে বলতো, ইন্দ্রদার মতো হতে পারো না? ভালো লাগতো মনের আমাকে। স্মার্ট ঝকঝকে সুন্দর মনকে আমারও খারাপ লাগতো না। আমার সাথে এর অনেক ব্যাপারে মিল খুঁজে পেতাম। উল্টো দিকে আমার বউ সোহিনী ছিল একেবারেই গোবেচারা। সারাদিন পুজো পাঠ, রান্নাঘর আর আমার দীর্ঘায়ু কামনা, এই ছিল ওর কাজ। রাজনীতি, খেলাধুলা, সিনেমা কোনো বিষয়ে ওর কোনো আগ্রহ ছিল না। ওর সাথে গল্প করতে বসা মানে নিজের মেজাজ নষ্ট করা। অন্যদিকে মনের সাথে কথা বলতে বসলে কখন যে সময় কেটে যেত বুঝতেই পারতাম না। অজানাকে জানার, অচেনাকে চেনার এক অদম্য ইচ্ছে ছিল মনের মধ্যে। আমার খুব ভালো লাগতো এটা। ধীরে ধীরে একে অপরের কাছাকাছি এলাম। অতনুর অনুপস্থিতিতে যেতাম ওর বাড়ি। ওরই বিছানায় ওর স্ত্রীর সাথে সহবাস করেছি দিনের পর দিন। পাপবোধ হয়নি কখনো। মনে হতো আমি আর মন দুজনে একে অপরের জন্য পারফেক্ট ম্যাচ। অতনু আর সোহিনী একেবারেই বেমানান আমাদের কাছে। সোহিনী যদিও বুঝতো যে আমি ওকে নানা কারণে অপছন্দ করি, তবে আমার পছন্দ যে মন সেটা কখনোই বোঝেনি। মনকে নিজের বোন ছাড়া কখনো অন্য কিছু ভাবেনি সোহিনী। বললাম না, আমার বউ বরাবরই একটু বোকা ধরনের। সোহিনী বলতো অতনু নাকি ভগবান, ওর মতো ভালো মানুষ নাকি ও আগে কখনো দেখেনি। আমি মনে মনে ভাবতাম, ঠিক লোককেই বেছেছে এতদিনে, দুজনেই তো কোঁড় ব্যাং। এভাবেই কাটছিল দিনগুলো। মন আমায় আদরে আবদারে ভরিয়ে রেখেছিল। সোহিনীর খামতি নিয়ে আর ভাবতাম না। মনও তাই বলতো। অতনুকে নিয়ে ভেবে ও আর মন খারাপ করে না। 3 দিনের জন্য মন্দারমণিও ঘুরে এসেছিলাম আমরা। আমি বলেছি অফিস ট্যুর, আর মন বলেছিল বন্ধুদের সাথে বেড়াতে যাচ্ছে। অতনু অন্ধের মতো বিশ্বাস করতো মনকে, তাই ভুলেও সন্দেহ করেনি। মন যখন অতনুকে বলতো তোমাকে মোটেও আমার সাথে মানায় না, তখন অতনু হেসে বলতো, তুমি বললেই হলো, বিপরীত মেরুতেই তো আকর্ষণ হয়। মন্দারমণি যাওয়ার সময় সোহিনী তো আমাকে ঠাকুরের ফুলও দিয়ে দিয়েছিল, যাতে আমার কোনো ক্ষতি না হয়। বিবেক বলে যে জিনিসটা আমাদের মধ্যে আছে, সেটা একেবারেই যে খোঁচা মারতো না তা নয়। তখন নিজের মনে বলতাম, যা করেছি বেশ করেছি। অনেকটা ওই চারবাকদের মতো আর কি, নিজের সুখের জন্য যা খুশি তাই করব। তো ধরা পড়ে গেলাম। আমার শার্টের একটা বোতাম ওর বাড়ির বিছানায় দেখতে পেয়ে গেল অতনু। ওটা যে আমারই বোতাম সেটা বুঝতে অতনুর কোনো অসুবিধা হয়নি, কারণ পুজোয় জামাটা আমাকে ওই কিনে দিয়েছিল এবং স্পেশালি এই বোতামটা ভীষণ পছন্দ হয়েছিল আমার, তাই অতনু জামাটা আমায় গিফট করে। অতনু বোতামটা পেয়ে মনকে কিছু বলেনি। 10 মিনিট পর বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। মন আমাকে ফোন করে বলায় আমি তো ভাবলাম হয়ে গেল, এক্ষুনি সোহিনীর কাছে এসে সব বলবে অতনু, আর সোহিনীও ওর কথা অক্ষরে অক্ষরে বিশ্বাস করবে। কিন্তু সেরকম কিছুই হলো না। আমি অফিস থেকে বাড়ি ফিরে দেখলাম সোহিনী চিকেন রান্না করতে ব্যস্ত। আমাকে বলল, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে গরম গরম মাংস ভাত খেয়ে নাও।
সোহিনীর কথা শুনে আমার ঘাম দিয়ে জ্বর ছাড়লো। যাক বাবা, অতনু তাহলে আসেনি এখানে। মুন মেসেজ করে বলেছিল 1 ঘন্টা পর অতনু বাড়ি ফিরে এসেছে। নিশ্চিন্ত হয়ে খেতে বসলাম আমি। দুগাল খাওয়ার পর মুনের ফোন। অতনু আর নেই। বাড়ি ফিরে মুনের সাথে আর কোনো কথা বলেনি অতনু। চুপচাপ নিজের ঘরে গিয়ে শুয়ে পড়েছিল। 9টা নাগাদ রাতের রুটি খাবে নাকি ভাত সেটা জানার জন্য অতনুকে ডাকতে গিয়ে মুন দেখল বিছানায় নিথর শরীরটা পড়ে রয়েছে অতনু। সোহিনীকে বলতেই ও কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে রইল। তারপর দৌড়ে উঠে বেসিনে গিয়ে বমি করলো। ও কি অসুস্থ হয়ে পড়লো নাকি? আমি দৌড়ে গিয়ে সোহিনীকে ধরতেই ও নিজেকে সামলে আমার হাত ছাড়িয়ে নিজের ঘরে চলে গেল। খুব শ্রদ্ধা করতো অতনুকে সোহিনী, সেটা আমার থেকে বেশি আর কে জানে। তাই হয়তো মেনে নিতে পারছে না। খাওয়া ফেলে বারান্দায় গিয়ে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। রাতের আকাশের দিকে তাকিয়ে ভাবছিলাম, সবাই তো বলে মরে যাওয়ার পর মানুষেরা আকাশে তারা হয়ে যায়। তো সেদিন আকাশে তারাদের দেখা পাইনি। আকাশ ঘন কালো মেঘে ঢাকা ছিল। তবে কি অতনু আমার জন্যই মারা গেল? বিবেক বলে বস্তুটি কোথা থেকে এসে আবার চালাতে শুরু করলো আমায়। ঘড়িতে তখন রাত প্রায় 10:30। এবার তো যেতে হবে অতনুর বাড়ি। হঠাৎ মনে পড়ল সোহিনীর কথা। তখন যে নিজের ঘরে চলে গেল, তারপর তো আর দেখতে পেলাম না। সোহিনীর ঘরে ঢুকে দেখলাম এলো চুলে খাটের কাছে মাটিতে বসে কাঁদছে। দেখে মনে হচ্ছে খুব কাছের মানুষ হারিয়েছে আজ। আমার কেমন যেন সন্দেহ হলো, তাহলে কি অতনু আর সোহিনীর মধ্যে কোনো সম্পর্ক ছিল আমার আর মুনের মতো? হতেই পারে। দিনরাত সোহিনী যা প্রশংসা করতো অতনু, ওর মতো ভালো মানুষ নাকি আর হয় না। রাগে গা ঝুলে যাচ্ছিল আমার। শয়তানটা মরার আগে আমার মস্ত বড় ক্ষতি করে দিয়ে গেল। না চাইতেও আমার সন্দেহের চোখ চলে গেল বিছানায়। এখানেই ফষ্টি নষ্টি করেছে আমার বউকে নিয়ে। হয়তো খোঁজাখুঁজি করলে অতনুর কোনো চিহ্ন পেলেও পেতে পারি। কিন্তু একই কাজ তো আমিও করেছি, তাহলে এখন খারাপ লাগছে কেন? তারপর মনে হলো নিজের স্ত্রীকে অপবিত্র দেখতে হয়তো কোনো পুরুষই চায় না, তা সে নিজে যতই দুশ্চরিত্র হোক না কেন। ঘেন্নায় গা গুলিয়ে এলো আমার। সোহিনীকে চেপে ধরে জিজ্ঞেস করলাম, এত দরদ কিসের তোমার অতনুর জন্য? ও এমন কি দিয়েছে তোমায় যা আমি দিতে পারিনি? আমার কথা শুনে সোহিনী অবাক হয়ে কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে রইল। তারপর আমার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, আমি কোনো দিক থেকেই তোমার উপযুক্ত নই। বেকার আসবাবের মতো ঘরের এক কোণে পড়ে থাকি সারাদিন। আমি খুব সাধারণ একটা জীবন চেয়েছিলাম। তোমার উচ্চাভিলাষী মনোভাবের কাছে আমি একদমই বেমানান। অতনুদা ছিল সোজা সাপটা একটা মানুষ, একদম আমার মনের মতো। মাঝে মাঝে মনে হতো যদি তুমি ওর মতো হতে তাহলে জীবনটা কত সুন্দর হতো। তার পরমুহূর্তে মনে হতো দূর, এসব মনে আনাও পাপ। কাল সন্ধ্যায় অতনুদা হঠাৎ বাড়িতে এলো। দেখে মনে হচ্ছিল খুব বিধ্বস্ত। চোখ দুটো লাল হয়ে আছে, কোনো কারণে খুব কষ্ট পেয়েছে মনে হলো। কেউ মনে হয় বিশ্বাসে আঘাত করেছে এই ভালো মানুষটার। হঠাৎ আমার কি যে হলো, দৌড়ে গিয়ে অতনুদাকে জড়িয়ে ধরে বললাম, কে কষ্ট দিয়েছে তোমায়? আমি আছি তো। আমি আর শুনতে পারছিলাম না। পাশের ঘরে ছিটকে চলে যেতে চাইলে সোহিনী আমার হাত টেনে ধরে বলল, শেষটা শুনবে না? অতনুদা আমার মাথায় হাত বুলিয়ে বলল, তেমন কিছু হয়নি রে। জীবনের একটা হিসেব শুধু মিলল না, তাই একটু খারাপ লাগছে। তখন আমি বললাম, তোমার আমাকে ভালো লাগে না? তখন হেসে বলল, পাগল, তাহলে ইন্দ্র আমাকে আস্ত রাখবে? তোর আড়ালে তো শুধু তোর প্রশংসাই করে আমার কাছে। কালকেই তো বলছিল সোহিনী চিকেনটা যা রাঁধে না, একদম ফাটাফাটি। আমি অবাক হয়ে বললাম, তাই? আমি তো জানতাম ও আমাকে নিয়ে ভাবেই না। কে বলল তোকে? খুব ভালো থাক তোরা, আমি চললাম রে, শরীরটা ঠিক ভালো লাগছে না। এই বলে চলে গেল অতনুদা, চিরদিনের মতো চলে গেল। আমি কথা বলার মতো অবস্থায় ছিলাম না। আমার পাপের শাস্তি দিতে সোহিনীকে ব্যবহার করতেই পারতো অতনু, কিন্তু করেনি। নিজেই চলে গেছে চিরদিনের মতো। কখন যে চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছে
নিজেই বুঝিনি। তারপর বুঝলাম পাষণ্ডের চোখেও জল আসে। সোহিনীকে নিয়ে পৌঁছলাম অতনুর বাড়ি। দেখলাম এক বুক যন্ত্রণা নিয়ে আমার ছেলেবেলার বন্ধু চিরনিদ্রিত। ওর মাথায় হাত বুলিয়ে মনে মনে বললাম, পারলে আমাকে ক্ষমা করে দিস। জানি এই পাপের ক্ষমা নেই, তবুও যদি পারিস। মুন চুপ করে সোফায় বসেছিল। আমি সোহিনীর আড়ালে মুনকে বললাম, অতনু কাল বাড়ি ফিরে তোমাকে কিছু বলেনি? তখন মুন বলল, একটা কথাই বলেছিল, সোহিনী আমার ছোট বোনের মতো, আমি কিন্তু ওকে ভালো থাকার আশীর্বাদ করে এসেছি। এই বলে নিজের ঘরে গিয়ে খাটে শুয়ে পড়ল। খাওয়ার জন্য ডাকতে গিয়ে দেখি ও আর নেই। কত যন্ত্রণা নিয়ে চলে গেল অতনু। আমার বিশ্বাসঘাতকতা সহ্য করতে পারল না। ডুকরে কেঁদে উঠল মুন। আমরা দুজনই অনুতাপের আগুনে পুড়ছিলাম। একদিকে দাউ দাউ করে জ্বলছে অতনুর শরীর, আর অন্যদিকে আমরা পুড়ছি পাপের আগুনে। কাজকর্ম শেষ করে সোহিনীকে নিয়ে বাড়ি ফিরে ওকে বললাম, অতনু ঠিকই বলেছিল, আমি তো সব সময় তোমার কথাই বলতাম। সোহিনী তৃপ্তির হাসিতে জড়িয়ে ধরলো আমায়। ভাবলাম নিজেকে শুধরোবার একটা সুযোগ পেয়েছি, তাই সোহিনীকে হারানোর ভয়ে নিজের সত্যিটা বলিনি আজও। মুনের সাথে আজ আর কোনো যোগাযোগ নেই আমার। তবে সোহিনী নিয়মিত মুনের সাথে যোগাযোগ রাখে, ওর বিপদে আপদে দৌড়ে যায়। এখনো প্রতিদিন রাতে ব্যালকনিতে দাঁড়িয়ে রাতের আকাশে অগণিত তারাদের মাঝে আমার বন্ধুকে খুঁজি আমি। নিজে চলে গিয়ে চরম শাস্তি দিয়ে গেল আমায়, সারা জীবন চলে পুড়ে বেঁচে থাকার শাস্তি। গল্পটি এখানেই সমাপ্ত। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।